আবছা অন্ধকার পথে আর পা দুটো চলছে না। রাস্তাটা প্রচণ্ড নির্জন, জনমানবহীন। একটা দুটো গাড়িও চলছে না। অবশ্য চলবে বা কী করে, রাত 2টোর বেশি বাজে। ফোনের ব্রাইটনেস কমে আসছে, একটু পর অফই হয়ে যাবে। তখন আর অন্ধকারে হাঁটতেও পারবো না। বাস থেকে নামার পর শুধু একটা মানুষ খুঁজছি, যে আমাকে ঠিকানাটা চিনিয়ে দেবে। এখন সেটার আশা করাও কেবল বৃথা। এত ভারী ব্যাগ নিয়ে তখন থেকে হেঁটে চলছি। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এখন আর পাচ্ছি না। ক্লান্তিতে চোখ বুজে আসছে, শরীরটাও আর সায় দিচ্ছে না। থপ করে রাস্তায় বসে পড়লাম, ব্যাগটা পাশে রেখে। চারিদিকে একবার চেয়ে নিলাম। নিস্তব্ধ রাস্তায় আমি একা। দূর হতে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে। খুব কাঁদতে ইচ্ছা করছে। এমন বিপাকে আমি আগে কখনোই পড়িনি। এমন একটা অচেনা জায়গায় কে আমাকে সাহায্য করতে আসবে? কখন কোন বিপদ হয় সেটাই বা কে বলতে পারে? ভেবেই পরনের কালো বোরকাটা হাত দিয়ে চেপে ধরে রাখলাম। ভয়ে বারবার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। ফোনটার দিকে চোখ পড়তেই ডায়াল লিস্টে থাকা বাবার নাম্বারটায় কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। 3বার ট্রাই করার পর আমার ফোনটাই অফ হয়ে গেল। এক অজানা আশঙ্কায় বুকটা ধক করে উঠল। রাস্তার পাশের জঙ্গল থেকে কারো হাঁটা শব্দ ভেসে এলো। শব্দটা ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে। চট করে উঠে দাঁড়ালাম। 1-2 পা এগিয়ে জঙ্গলের দিকে ভালো করে তাকিয়ে দেখার ট্রাই করছিলাম। দুজোড়া ঘন সবুজ চোখ দেখতে পেয়ে আঁতকে উঠলাম। এমন পাহাড়ি জঙ্গলে নেকড়ে শিয়াল থাকা স্বাভাবিক, কিন্তু এখন আমার কি হবে? ওদের ক্ষুধার্ত থাবার হাত থেকে কি করে বাঁচাবো নিজেকে? চোখ বুজে আল্লাহর নাম জপতে জপতে পিছু হাঁটতে লাগলাম। এক চোখ খুলে দেখলাম চোখ যারা জঙ্গল থেকে বেরিয়ে এসছে। এই বুঝি ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে। আরেক পা পিছুতেই কারো শক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে সেখানেই বসে পড়লাম। পায়ে ব্যথা পেয়ে আস্তে কাঁকিয়ে উঠলাম। পায়ে হাত বুলাতে বুলাতে কাঁপা কণ্ঠে বললাম, কে ওখানে? ওপাশ থেকে পুরুষের সুকণ্ঠ উত্তর এলো, এত রাতে এখানে কি করছেন? তার কথায় একটু ভরসা পেয়ে বললাম, আমি এখানে একটা ঠিকানা খুঁজতে এসেছি, কিন্তু কাউকে পাচ্ছিলাম না, তাই রাস্তায় বসে পড়লাম। তখনই আমাকে থামিয়ে দিয়ে বলল, ঠিকানাটা দেখি। হাতে গুজে রাখা কাগজটা বের করে তার বাড়ানো হাতে দিয়ে দিলাম। উনি মনোযোগ দিয়ে ঠিকানা দেখতে লাগলেন। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না, কেবল বুঝতে পারছিলাম অনেকটা লম্ব মতন একটা ছেলে বয়সী লোক আমার সামনে দাঁড়িয়ে, গায়ে পাতলা চাদর মোড়ানো। এই গরমকালে কেউ চাদর পরে তা জানা ছিল না। উনি আবার বললেন, আমার পিছু পিছু আসুন। পায়ে ব্যথা পাওয়ায় নিজে নিজে উঠতে কষ্ট হচ্ছে। উনার দিকে হাতটা বাড়িয়ে বললাম, আমাকে একটু টেনে তুলুন তো। উনি একটু থম মেরে এগিয়ে যেতে যেতে বললেন, নিজেই উঠতে শিখুন। সেটা শুনে মেজাজ পুরাই হাই হয়ে গেল। কি কমন সেন্সলেস মানুষ! উনি মনে করেছে উনাকে ধরার জন্য বাহানা করছি নাকি? কষ্ট করে ব্যাগ আর মোবাইলটা হাতে নিয়ে উঠে ওনাকে ফলো করতে লাগলাম। ইচ্ছে হলো বলি, এগিয়ে যখন দিচ্ছেন ব্যাগটা একটু নিয়ে হেল্প করুন, কিন্তু বললাম না। আবার যদি ইনসাল্ট করে বসে, হাতি গর্তে পড়লে তেলাপোকাও লাথি মারে, তেমনই কিছু। উনি কিছুটা হেঁটে যাওয়ার পর বলল, ব্যাগটা আমায় দিন। আমি ভাব দেখিয়ে বললাম, লাগবে না, আমি নিতে পারবো। আমি ভেবেছি জোর করে নিয়ে নেবে, কিন্তু তেমন কিছুই করলো না। চুপচাপ আবার হাঁটতে লাগলো। ভাব দেখাতে গিয়ে কি হাতের ব্যথা উঠাবো নাকি? আমি বুদ্ধি খাটিয়ে তাকে ডেকে বললাম, ব্যাগটা একটু ধরুন তো, আমি নিকাব ঠিক করব। সে চুপ করে ব্যাগটা নিয়ে নিল। মনে হলো সে যেন মুখে উপহাসের হাসি হাসছে। তাতে আমার কি? হাঁটতে হাঁটতে গভীর চিন্তায় ডুবে গেলাম। এত রাতে এমন নির্জন রাস্তায় এই লোক কিভাবে এলো? না জেনে শুনে এই লোকের পিছু পিছু যাওয়া কি ঠিক হচ্ছে? কি বা করার আমার? ওখানে বসে থাকলে নেকড়ের খাবার হতে হতো। হঠাৎ ধ্যান ভেঙে দেখি একটা আধ পুরানো দোতলা বড় বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। বাড়ির বারান্দায় জ্বলতে থাকা লাইটের আলোতে দেখলাম ব্যাগটা আমার পাশে রাখা, কিন্তু তথাকথিত সেই লোকটি নেই। এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। কোথায় গেল লোকটা? নিচের দিকে তাকিয়ে চিন্তামগ্নে হাঁটার কারণে খেয়ালও করিনি। এইদিক ওইদিক চেয়ে দেখলাম কেউ নেই। বাড়ির নেম প্লেটের উপর চোখ পড়ল। আরে, এই বাড়ির ঠিকানায় তো আমি খুঁজছিলাম এতক্ষণ। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। লোকটা সঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে গেছে।
এক পা দুই পা করে ব্যাগ নিয়ে দরজার সামনে এসে দরজা ধাক্কালাম। কয়েকবার ধাক্কানোর পর কোনো সাড়া পেলাম না। এত রাতে সবাই নিশ্চয় গভীর ঘুমে আচ্ছন্ন। দরজার ধাক্কানোর আওয়াজটা বোধ হয় ওদের কানে যাবে না, তাই ক্লান্ত হয়ে বারান্দায় হেলান দিয়ে বসলাম। মুখের সামনের নিকাবটা সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। কেন ভাগ্য আমার সাথে এমনটা করছে জানা নেই। বাসা থেকে এত দূরে অচেনা জায়গায় পালিয়ে এলাম, তাও একটা ঠিকানার ওপর নির্ভর করে। আমার মতো বোকা হয়তো আর কেউ নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ, তুমি আমার সহায় হও। ফোনটা অন করার চেষ্টা করলাম কয়েকবার, না পারলাম না। 7-5 ভাবতে লাগলাম বসে বসে। আমি মুশাইরা, বাবাই শখ করে নামটা রেখেছিলেন। বাবা মাঝে মাঝে বলতো এই নামটা নাকি খুব বিশেষ একজনের ছিল। আমি যেন তার মতো হই, তাই বাবা এই নামটা রেখেছে। সবাই অবশ্য আদর করে মুশু নামে ডাকে। আমি সেই বিশেষ মানুষের মতো হতে পেরেছি কিনা জানি না, তবে খুব দুষ্ট আর বাচাল স্বভাবের। মাকে খুব জ্বালাতাম, তাই মা সেই অভিমানে 6 মাস অন্য জগতে পাড়ি জমিয়েছিলেন। আপ্রাণ চেষ্টা করেছিলাম বাঁচানোর, কিন্তু চোখের সামনে ধুকে ধুকে মারা গেল আমার সবচেয়ে কাছের মানুষটা। পরীর মতো একটা বোন ছিল আমার, নাম রেখেছিলাম শিরিন। 9 বছর বয়সী পরীটা ঠিক আমার মতোই হয়েছিল। 2 বোন একসাথে বাড়িটাকে মাতিয়ে রাখতাম। তার সঙ্গী বলতে একমাত্র আমিই ছিলাম। সারাটা দিন পিছু পিছু ঘুরে বেড়াতো। কিন্তু কারো ডাকে ঘুমটা ভাঙল আমার। কখন যে বারান্দায় ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। বয়স্ক মহিলাটি পানের পিক ফেলে আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতে করতে বললেন, কে তুমি বাছা, এখানে ঘুমিয়েছ কেন? আমি ড্যাব ড্যাব করে ওনার লাল রঙা গালের দিকে তাকিয়ে রইলাম। মহিলাটির বাজক্ষয় গলার শব্দে চমকে উঠলাম। মাথা নিচ করে বললাম, আমি মুশাইরা, আমার বাবা মোশাররফ উল্লাহ, আমরা নবাবগঞ্জে থাকি। মহিলাটি চুপ করে আমার দিকে আবার ভালো করে তাকালেন। পরে সে জড়িয়ে ধরে বলল, তুমি সেই ছোট্ট মুশাইরা, কত বড় হয়ে গেছিস। আমি তোর ফুপি রে মুশু। সেই ছোট্টবেলায় বাড়ি থেকে পালিয়ে চলে আসার সময় তোকে দেখেছিলাম, তারপর আর যোগাযোগ হয়নি। ভাই আমাকে ক্ষমা করেনি আজও, তাই তার সামনে যাওয়ার সাহস হয়নি। চল তুই ভিতরে চল, কতটা পথ জার্নি করে এসেছিস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর গল্প করা যাবে। আমি মাথা নাড়িয়ে তার পিছু পিছু দোতলার দক্ষিণের সুন্দর একটা বেডরুমে আসলাম। বাড়িতে 2টো মেয়ে ছাড়া আর কাউকে বিশেষ দেখতে পেলাম না। ফুপি ব্যাগটা রুমের এক কোণে রেখে বলল, মা তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তার ব্যবস্থা করি। ফুপি এত ব্যস্ত হইও না। আমি ব্যস্ত হব না তো কে হবে? এই প্রথম ফুপিকে দেখতে এলি, তুই ফ্রেশ হ, আমি যাচ্ছি। ফুপি চলে যেতেই আমি খাটের উপর বসলাম। পায়ে এখনো হালকা ব্যথা আছে আর চোখে ঘুম। শাওয়ার নিলে হয়তো ঘুম ভাবটা কাটবে ভেবে ফোনটা চার্জে দিয়ে শাওয়ারে গেলাম। মাথা ভেজাতে ভেজাতে ভাবলাম, বাবা তো কখনো বলেনি আমার ফুপি আছে। আমি শুধু জানি আমার বাবারা 2 ভাই। ফুপি যদি থেকেই থাকে তবে বাবা আমাকে আগে কেন বলেনি? এলোমেলো ভাবনা সবসময় মাথায় জেঁকে বসলো। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই ফুপি ডেকে নিচে নিয়ে এলো। তার 2 মেয়ের সাথে নাস্তা করতে বসলাম। তার বড় মেয়ে সীমার 19 বছর বয়স, প্রায় আমার বয়সী। ছোট বোন স্বপ্নার বয়স 16 হবে। নাস্তা করতে করতে জানলাম ফুপির স্বামী দেশের বাইরে থাকে। 2 মেয়ে নিয়ে ফুপি এখানেই থাকে। 21 বছর আগে নাকি ফুপি বাবা কাকার অমতে নিজের পছন্দের ছেলের সাথে পালিয়ে এসেছিল। তারপর বাবা তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এইসব নিয়ে এখন আর ভাববো না। বাবাকে একসময় জিজ্ঞেস করে ব্যাপারটা ক্লিয়ার করে নেব। রুমে এসে ফোনটা নিয়ে বাবাকে আবার কল দিলাম 6-7 বার। রিং হয়েই যাচ্ছে, কিন্তু এখনো রিসিভ করছে না। তবে কি বাবা এখনো ঘুমাচ্ছে? তা কি করে হয়, বাবা তো শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন। চিন্তায় চিন্তায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে, তাই এসব নিয়ে ভাবনা বন্ধ করলাম। আমি রাতে শুয়ে পড়লাম। ফুপি সীমার সাথে গল্প করে কাটালাম সারা দিনটা। এখন খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে ভেতরটা। এত ভালো ফুপির সাথে বাবা খুব অন্যায় করেছেন। না হয় নিজের ইচ্ছেতে বিয়ে করেছিল তাই বলে এমন করবে? বাবা তো সামনের মাসে আমারও বিয়ে ঠিক করেছিলেন, তবে কেন পালিয়ে আসার সময় বাধা দিলেন না? ব্যাগ থেকে কাপড় চোপড় নামিয়ে গোছগাছ করে রেখে দিতে লক্ষ্য করলাম যে ব্যাগ থেকে হালকা সুগন্ধ ছড়াচ্ছে।
তার উৎস বের করতে গিয়ে দেখি ব্যাগের বড় চেনের সামনে সামান্য ছেঁড়া কাপড় বিধে আছে। হাতে নিয়ে কালো কাপড়টা দেখতেই মনে পড়ল কালকের ভদ্রলোক এই কাপড়ে চাদর পরেছিলেন। কিন্তু এটা ব্যাগের সাথে ছিল কি করে? লোকটা কিন্তু বেশ অদ্ভুত ছিলেন। না দিলেন ধন্যবাদ, না দিলেন পরিচয়, হুটহাট করে চলে গেলেন। ভাগ্যিস তার খারাপ উদ্দেশ্য ছিল না। মনে মনে তাকে ধন্যবাদ জানালাম। সন্ধ্যায় রুমের বারান্দায় বসে ফোনে বাবাকে ট্রাই করছিলাম। বাইরে বেশ সুন্দর চাঁদের আলো দেখে রুমের লাইট অফ করে বারান্দায় বসে আছি। হালকা হাওয়া আসছে মাঝে মাঝে। তখন মনে হলো আমার থেকে 3-4 হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে। আমি দরজার পাশে বসেছিলাম। যেহেতু চাঁদের আলো ততটুকুতেই সীমাবদ্ধ ছিল, ফোনের আলো দিয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার ফোনটাই অফ হয়ে গেল। অন করার ট্রাই করার চেষ্টা করতে লাগলাম আর বললাম, কি হলো এটা? ফুল চার্জ থাকা সত্ত্বেও ফোন অফ হলো কি করে? পাশ থেকে হালকা একটা হাসি শব্দ এলো। হাসি থামিয়ে একটা পুরুষ কণ্ঠ বলল, ফোনের কিছু হয়নি, আপাতত বন্ধ হয়েছে, যাতে আপনি আলো ফেরে আমাকে বিরক্ত না করতে পারেন। আমি ভয়ে কাচুমাচু হয়ে বললাম, কে আপনি? আমার রুমে কি করছেন? বেরিয়ে যান বলছি। ফুপি, সীমা, এভাবে বাদরের মতো চেঁচাচ্ছেন কেন? একেতেও অনুমতি না নিয়ে একটা মেয়ের রুমে ঢুকে পড়েছেন, আবার বাদর বলছেন। ঠিক করে বলুন আপনি কে? সত্যি বললে ভয় পাবেন, হয়তো গলার সাউন্ড আরও বেড়ে যাবে। রেগে গেলাম আমি। একটা ঝাড়ি দিয়ে বললাম, মস্করা করছেন? আমি এক্ষুনি ফুপিকে ডাকছি। উঠে দাঁড়ালাম ঠিকই, কিন্তু রুমে ঢোকার সাহস পেলাম না। রুমের অন্ধকারে যে একটা অপরিচিত ছেলে আছে, যদি কিছু করে বসে, ভয়ে সেখানে দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে মেঝেতে খুঁড়ছিলাম। উনি বললেন, এত ভয় যখন পাচ্ছেন, বীরত্ব জাহির না করে ওখানে বসুন। বসবো না আমি। আপনি বলবেন আপনি আসলে কে? বললে ভয় পাবেন না তো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি? আমি মনে মনে বলতে লাগলাম, বাবা বলতেন, তুমি যদি কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করো, সে তোমার উপর আক্রমণ করার জোরদার সাহস পায়। তাই আমি যে ভয় পাচ্ছি তাই প্রকাশ করছি না। আমি আবারও দৃঢ়কণ্ঠে বললাম, আপনি বলবেন আপনি কে? ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে উত্তর এলো, আমি জিন মেহরাব। কাল রাতে আপনাকে ঠিকানায় পৌঁছে দিয়েছিলাম। এবার আমার হাত পা কাঁপাকাঁপি অবস্থায় চলে গেছে। যদিও আমি কখনো এসবে বিশ্বাস করিনি, বাবা বলা সত্ত্বেও আজ সেই বিভীষিকা আমার সামনে। মনে হলো কেউ আমার সাথে মজা করছে। মজা করলেও সে কি করে কাল রাতের ঘটনা জানবে? আর জানলেও এভাবে আমার রুমে কি করে ঢুকতে পারবে? সব যুক্তির জোরে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আমার মুখোমুখি একটা জিন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না বুঝি? আপনি যদি জিনি হয়ে থাকেন, তবে আমার কাছে আপনার কি প্রয়োজন? এখানে কেন এসেছেন? আপনাকে সঙ্গ দিতে কেবল। আমার দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কা নেই। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন। দয়া করে আপনি চলে যান। আমি কোনো জিনের সঙ্গ চাই না। আর আমি কি আপনাকে বলেছি আমার কারো সঙ্গ প্রয়োজন? আপনি উপকার করেছিলেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর বিরক্ত না করলে খুশি হব। অতএব আমি আশা করছি আপনি আমার সামনে আর আসবেন না। যেতে পারেন এখন। কথাগুলো মনে হলো তাকে খুব আঘাত করলো। অনেকটা নরম কণ্ঠে বলল, আচ্ছা তাই হবে। তবে কখনো যদি মনে হয় আমাকে প্রয়োজন হবে, তবে মন থেকে স্মরণ করবেন। আপনাকে আমার কখনোই প্রয়োজন হবে না। আপনি আসতে পারেন। খানিকক্ষণের মধ্যে রুমটা কেমন যেন হালকা হয়ে গেল। মনে হলো চলে গেছে। তাও আমি নিশ্চিত না হয়ে রুমে ঢুকলাম না। হঠাৎ রুমের আলো জ্বলে উঠল। সীমা আবার আমার দিকে এগিয়ে আসতে বলল, কি হয়েছে তোর? আলো নিভিয়ে বসেছিলি কেন? আমি রুমে ঢুকে বললাম, বাইরে চাঁদের আলো ছিল তাই। চাঁদের আলো তো বারান্দা অবধি, তা কি আর রুমে আসবে নাকি? শোন, আজ আমি তোর সাথে শুব। সারা রাত একসাথে গল্প করব। তোর কোনো আপত্তি নেই তো? আরে না, কিসের আপত্তি থাকবে? ভাবলাম সীমাকে একটাবার ব্যাপারটা বলবো, কিন্তু ও যদি বিশ্বাস না করে উল্টা ভয় পেয়ে থাকে। না থাক, না বলাই ভালো। উনি তো বলেছেন উনি আর আসবেন না। শুধু শুধু চিন্তা নিয়ে আর লাভ নেই। তাও কেমন জানি চিন্তা হচ্ছে। এত কড়াভাবে বলার পরেও উনি রাগান্বিত হলেন না। তাছাড়া এটাই বুঝলাম না উনি আমাকে কেন সঙ্গ দিতে চাচ্ছেন।
কি করে বুঝলেন এই মুহূর্তে আমার সঙ্গ খুব প্রয়োজন? একটা জিন কি করে মানুষের সঙ্গী হতে পারে? উফ, আর ভাবতে পারছি না। দিন দিন মনে হচ্ছে পাগল হয়ে যাব। এমনিতে বাবাকে নিয়ে চিন্তায় আছি, তারপর ফুপিকে নিয়ে এলোমেলো প্রশ্ন করে মনে কাটার মতো বিধে আছে। এসবের মধ্যে আবার জিন কখন শুরু হলো। এক প্রকার ডিপ্রেশনে পড়ে গেলাম। সারা রাত এপাশ ওপাশ করেও ঘুমোতে পারলাম না। কিছুক্ষণ বাদে বাদে ঘুম ভেঙে যায়। জীবনটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। উঠে গিয়ে দোতলার ছাদে চলে গেলাম। গভীর রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই। ধীরে ধীরে হেঁটে ছাদের শেষ কোণে গিয়ে দাঁড়ালাম। ইচ্ছে করছে লাফ দেই নিচের দিকে। তাতে যদি মরে গিয়ে জটিলতা শেষ হয়, আর ভালো লাগছে না। এখন মৃত্যুটাকেই সব সমস্যার সমাধান মনে হচ্ছে। শিরিনটার কথা খুব মনে পড়ছে। হঠাৎ দেখি শিরিন আমার দুহাত সামনে দাঁড়িয়ে আপু আপু বলে ডাকছে। ওকে ধরার জন্য এক পা বাড়াতেই বুঝতে পারলাম আমি ছাদের শেষ কোণা ছেড়ে এসেছি। সাথে সাথে নিচে বেঁকে থাকা রডটা ধরে ফেললাম। দোতলা বাসা হলে অনেকটা উঁচু মাটি থাকে, আর নিচে পাকা বারান্দা। এখান থেকে পড়লে মাথা ফাটবে কিংবা দুটো পায়ে ভাঙবে। রডটা খুব হালকা, কতক্ষণ ঝুলে থাকতে পারবো তাও জানি না। চিৎকার করলেও কেউ শুনবে না, আর শুনে যদি আসেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। এত রাতে ছাদে আসার জন্য কৈফিয়ত কম দিতে হবে না। পড়লাম উভয় সংকটে। ইস, এখন যদি এখান থেকে কেউ আমাকে টেনে তুলে দিত কোনো প্রশ্ন ছাড়াই। রডটা আর একটু নেবে গেল। ভয় পেয়ে ওইটা আরো শক্ত করে ধরলাম। মানুষগুলো এমনই, যারা বলে মরে যাব, তারাও মৃত্যু সন্নিকটে এসে বাঁচার জন্য আকুল চেষ্টা করে। আর ঝুলে থাকতে পারছি না। হাতগুলো কেমন যেন অবশ হয়ে আসছে। নিজের থেকে উঠতে পারবো এমন কোনো উপায়ও দেখতে পারছি না। হাতটা আস্তে আস্তে রড ছেড়ে দিচ্ছে। শত চেষ্টা করেও ধরে রাখতে পারছি না। আল্লাহ, এভাবে আমি মরতে চাই না, তুমি বাঁচাও আমাকে। হঠাৎ দেখি একটা লম্বা হাত কেউ আমার দিকে বাড়িয়ে দিল। উপরের দিকে তাকিয়ে দেখলাম সে চাদরে মুখ ঢেকে রাখা লোকটা আমাকে এভাবে তাকিয়ে থাকে দেখতে বলল, হাতটা ধরে উঠে আসুন, নয়তোবা পড়ে যাবেন। বুঝতে পারছি না ঠিক কি করব। এমনিতে ঝুলে পরপর অবস্থা, তাতে নাকি উনার হেল্প নিব। নিজের ইগোতে লাগছে ব্যাপারটা। উনি আমার হাত ধরার অপেক্ষা করলেন না, নিজের হাতটাকে আর একটু লম্বা করে আমার এক হাত ধরলেন। ওনার ছোঁয়ায় আমার পুরো শরীরটা যেন কেঁপে উঠল। যেমন কোমল হাত তেমনি ঠান্ডা। টেনে ছাদের উপর উঠিয়ে নিলেন। আমি গা ঝেড়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি আশেপাশে নেই। এইটুকু সময়ের মধ্যে উধাও হয়েই বা গেলেন কেন? এইবারও তো ধন্যবাদ দেওয়া হলো না। আমি আর ছাদে দাঁড়ালাম না, অনেকটা পালিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। শরীরের প্রতিটা পশম এখনো খাড়া হয়ে আছে। অনুভূতিটা অদ্ভুত। ছোটবেলা থেকে মাদ্রাসা আর বাবার নিয়মে চলতাম বলে কখনো কোনো ছেলের সাথে মেশা হয়নি। ছোঁয়াছুঁয়ি তো দূরের কথা। আজ কি প্রথম তার ছোঁয়া পেয়ে এমন অনুভূতি হচ্ছে, নাকি কেবল ঠান্ডা হাতের জন্য? 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে ঘুম ভাঙতেই উঠতে কষ্ট হচ্ছিল। পুরো শরীর হালকা ব্যথা। কপালে হাত দিতে বুঝলাম জ্বর হয়েছে। মাথাটাও ঘুরছিল। বিছানায় পড়ে রইলাম। সীমা ফুপি মাথায় পানি দিয়ে ওষুধ খাইয়ে দিলেন, তাও কমল না। ফুপি ওষুধ খাইয়ে দিতে দিতে বললেন, আজ বিকেলে ভাবলাম তোকে আর সীমাকে নিয়ে একটু বের হব। তুই তো দেখি জ্বর বাঁধিয়ে রেখেছিস। কোথায় যেতে ফুপি? কাল পরশু সীমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাদের আপ্যায়ন করার জন্য কিছু জিনিসপত্র লাগবে, আর কিছু কেনাকাটা করতে হবে তো। কিন্তু তোকে এই অবস্থা রেখে কিভাবে আমি যাই? ঘরে তোর আঙ্কেল বা পুরুষ মানুষও নেই যে এসব করবে। না করলেও তো চলছে না। তোমরা যাও না ফুপি, আমি একা থাকতে পারবো, আর বিছানায় শুয়েই তো থাকবো, সমস্যা হবে না। তুমি ওইসব সেরে আসো সীমাকে নিয়ে। তুই বলছিস? সীমা আমতামতা করে বলল। কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কিচ্ছু হবে না তো, এত চিন্তা করিস না, তোরা যা। সীমা, চল আমরা বরং যাই। আর স্বপ্না তো আছেই, ওর সাথে থাকবে। স্বপ্না শুনে মুখ গোমরা করে ফেলল। কেঁদে কেঁদে বলল, তোমরা সবসময় আমার সাথে এমন করো কেন? আমাকে রেখে যেতে খুব ভালো লাগে, তাই না? যাব না আমি কখনো। কেঁদে অভিমান করে এমন অবস্থা করেছিল যে আমি জোর করে ফুপিকে বুঝিয়ে ওকে তাদের সাথে পাঠিয়ে দিলাম।
তারা বের হতে হতে মাগরিবের আজান পড়ে গেল। বিদায় দিয়ে সদর দরজা বন্ধ করে রুমে চলে আসলাম। শরীরটা খুব দুর্বল লাগছে, ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছে, কিন্তু শরীরে তেমন বল পাচ্ছি না যে নিজে সিঁড়ি বেয়ে নেমে কফি বানাবো। অগত্যা শুয়ে রইলাম বিছানায়। শুয়ে শুয়ে ভাবছিলাম, ছেলেটা কি আমার উপর সত্যি অভিমান করেছে যে সেদিন এভাবে বলাই? নিশ্চয় করেছে, নাহলে কাল একদণ্ড না দাঁড়িয়ে চলে গেলেন কেন? আমার আসলে এভাবে বলা ঠিক হয় নাই। সত্যিকার অর্থে আমার কারোর সঙ্গ দরকার, কিন্তু জিন বলে আমি তাকে মেনে নিতে পারছিলাম না। মানবই বা কি করে? সেটা পরিবেশ কিংবা সমাজের নিয়মের বিরুদ্ধে। আমি আসলেই ঠিক করিনি। উনি তো কেবল সঙ্গ দিতে চেয়েছিলেন, ক্ষতি করা তো তার উদ্দেশ্য ছিল না। আর যে সমাজের ভয়ে আমি উনাকে দূরে সরাচ্ছি, তাদেরকে না বললেই তো হয়। ব্যাপারটা শুধু আমার মাঝে থাকলো। জিনের সঙ্গ পাওয়ার মতো ভাগ্য কয়জনের বা হয়? উনি বলেছিলেন মন থেকে স্মরণ করলেই তিনি আসবেন। আমি মনে মনে তাকে কয়েকবার স্মরণ করলাম। ঠিক তখনই লোডশেডিং হলো। এতক্ষণ পর আমার একটু ভয় ভয় করতে লাগলো। আমি যে পুরো বাড়িতে একা, এখন খুব খারাপভাবে উপলব্ধি করছি। হাতরে ফোনটার ফ্ল্যাশ অন করে অন্যদিকে ঘুমিয়ে রেখে দিলাম। শোয়া থেকে উঠে বসা মাত্রই নাকে ব্ল্যাক কফির ঘ্রাণ এলো। মাথাটা ঘুরিয়ে দেখি বেড টেবিলে কফির মগ রাখা আছে, তা থেকে ধোঁয়া উঠছে। মগটা নিয়ে ভাবলাম, এটা কি ওনার কাজ? এমন সময় ওপাশ থেকে তার গলার স্বর ভেসে এলো, কফিটা কেমন হলো? আমি চুমুক দিয়ে বললাম, আপনি বানিয়েছেন? উনি উত্তর না দিয়ে বললেন, জ্বর কমেছে? আমি বুঝতে পারলাম না জ্বর কমেছে কিনা, তবে এখন অনেকটা বেটার ফিল করছি। আমাকে নীরব থাকতে দেখে উনি এগিয়ে এসে কপালে হাত রাখলেন। আমার খুব ভালো লাগছিল। মনে হলো এভাবে যদি উনি হাতটা কপালে রাখেন, আমার জ্বর এমনিতেই সেরে যাবে। ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমার সামনে থেকে সরে গিয়ে আবার অন্ধকার কোণে বসে পড়লেন। আমার খারাপ লাগলো। মনে মনে চাচ্ছিলাম উনি আমার পাশে বসুক। আপনি অন্ধকারে থাকেন কেন? নিজেকে আমার সামনে প্রকাশ করতে চান না কেন? যেদিন বৈধতা পাবো সেদিন প্রকাশ করব। মানে বুঝলাম না। আপনার কি আমার উপর রাগ কমেছে? আমি সেদিনের ঘটনার জন্য খুবই দুঃখিত। আমার এমনটা করা ঠিক হয়নি। মানসিক ডিপ্রেশন থেকে করে ফেলেছি, ক্ষমা করে দিবেন। উনি কিছু বললেন না, একটু নীরব থেকে বললেন, আপনার নামটা খুব সুন্দর। এটা কার নাম জানেন কি? না তো, আপনি জানেন? হ্যাঁ জানি। এটা সেই মেয়ের নাম যার সাথে আমাদের জিন বংশের ছেলে মুস্তফার সাথে বিয়ে হয়েছে। তাদের একটা মেয়েও হয়েছিল পরবর্তীতে। এটা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? একটা মানুষের সাথে একটা জিনের কি করে বিয়ে হতে পারে, যেখানে দুজনই ভিন্ন উৎস থেকে সৃষ্টি, সবকিছুই ভিন্ন? তাতে কি, এক সৃষ্টিকর্তারই তো সৃষ্টি। আল্লাহ যদি চান তবে এটা হওয়া অসম্ভব কিছু না। হয়তোবা। অনেকটা সময় গল্প করলাম তার সাথে। সবই আমার পছন্দ অপছন্দের কথাবার্তা। অনেক ভালো লাগছে এখন। সত্যিই এমন একটা সঙ্গী আমার খুব দরকার ছিল। কথার মাঝে জিজ্ঞাসা করে বসলেন, বাসা থেকে পালিয়ে এলেন কেন? এটা শুনে আমি থ মেরে গেলাম। সে কি করে জানলো? অবশ্য জানা অসম্ভব কিছু না, কিন্তু এর উত্তর আমি কি দিব? আমি তো নিজেও জানি না কেন আমি পালিয়েছি। আমার অস্বস্তি বুঝতে পেরে বলল, আপনাকে একটা অনুরোধ করব? হ্যাঁ করুন। এইবার থেকে নিয়মিত নামাজ পড়ুন, দেখবেন মন ভালো থাকবে এবং আল্লাহ আপনার সহায় থাকবেন। তার কথায় খানিকটা লজ্জা পেলাম। ছোট থেকেই আমার এসবে অনীহা ছিল। বাবা হুজুর, কিন্তু তার মেয়ে নামাজ পড়ে না এমন কথাও শুনতে হয়েছিল। তাও পাত্তা দিতাম না। একটু বেশি দুষ্টু ছিলাম, তাই দুষ্টুমিতে মেতে থাকতাম। এসবে কখনো মন দেওয়ার সুযোগ পাইনি। আজ ওনার কথাটা শুনে মনে হচ্ছে সত্যি সত্যি এসবে মন দেওয়া উচিত। যে আমাকে সৃষ্টি করেছেন তার শুকরগুজার করা আবশ্যক। আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা। এমন সময় নিচে দরজা ধাক্কানোর আওয়াজ পেলাম। নিশ্চয় ফুপিরা চলে এসেছে। এখন তো উনি চলে যাবেন। করুণ মুখে অন্ধকার কোণে তাকালাম। উনি বললেন, আমি আসি, আপনি নিচে গিয়ে দরজা খুলুন। আল্লাহ হাফেজ। আমি নিচে নেমে এলাম। শরীরটা ফুরফুরে লাগছে। ফুপিরা এসে ঢুকলো বাসায়। এলাহি কেনাকাটা হয়েছে দেখি।
সীমার সাথে ছাদে হাঁটাহাঁটি আর গল্প করছিলাম। তখন রাত 11টার বেশি বাজে। দুজনের চোখেই ঘুম নেই। সীমার ঘুম না আসার কারণ হলো তাকে দেখতে আসার ব্যাপারটা নিয়ে সে খুব নার্ভাস। আমি তো মেহরাবের কথা ভেবেই চলেছি। উনি খুব ভালো, নিজের আপন লোক মনে হয় ওনাকে। সীমা আমার হাত ঝাঁকিয়ে বলল, আচ্ছা মুসু, ওদের আমাকে পছন্দ হবে তো? বোকা মেয়ে, কেন পছন্দ হবে না? এত ভালো একটা মেয়ে তুই, সুন্দরী আর কিউটও বটে। তুই যে ঘরের বউ হয়ে যাবি, ওরা খুব লাকি হবে। আসলে মুসু, ছেলেটাকে আমার খুব বেশি পছন্দ হয়েছে। ছবি দেখে ওনার সম্পর্কে জেনেই প্রেমে পড়ে গেছি। আমি এমন একজনকেই চাচ্ছিলাম মনে মনে। তাই আম্মা যখন বিয়ের জন্য বলল, আমি আর না করলাম না। টেনশন করিস না, ইনশাআল্লাহ সব ভালোভাবেই মিটবে। তাই যেন হয় রে। হবে, জাস্ট রিল্যাক্স। আচ্ছা মুসু, তুই কি কারো প্রতি সিরিয়াস? না রে সীমা, বাবাকে তো তুই চিনিস। উনি কোনো ছেলের সাথে মিশতে দেন না। তবে মনে হচ্ছে মনের মধ্যে ভালো লাগা জেগে বসেছে। কার জন্য? আমাকে বিনা দ্বিধায় বলতে পারিস। আমি আম্মাকে দিয়ে মামুর কাছে কথাটা উঠাবো। দেখবি আমার বিয়ের পরই তোরও ওনার সাথে বিয়ে হয়ে যাবে। সীমার মুখে বিয়ের কথা শুনে শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনটা বিষাদগ্রস্ত হয়ে গেল। আমার তো মেহরাবকে ভালো লাগে, কিন্তু উনি তো জিন। ওনার সাথে আমার বিয়ে কি আদৌ সম্ভব? আর বাবা কি করে মেনে নেবে এমন সম্পর্ক? এসব আমি কি ভাবছি? ওনাকে জাস্ট আমার ভালো লাগে, তার মানে এই না যে ওনাকে আমি আমার লাইফে চাই এবং ওনাকে স্বামী হিসেবে পেতে চাই। আমি ইদানিং এসব ব্যাপার নিয়ে খুব বেশি ভাবছি। ভালো লাগাটা কিছুতেই প্রগাঢ় হয়ে ভালোবাসায় রূপান্তরিত হতে দেওয়া যাবে না। মন থেকে বাজে চিন্তাগুলো দূর করতে হবে। কিন্তু চিন্তাগুলো আর দূর হলো না। এর মাঝ থেকে আমার ঘুমই আমাকে টাটা বলে কেটে পড়ল। সীমাকে অনেকক্ষণ আগেই ঘুমোতে পাঠিয়ে দিয়েছি। আমি কেবল ছাদে রয়ে গেছি। ছাদের পরিবেশটা খারাপ না। মৃদু বাতাস, একপাশে লাগানো ফুলের গাছ থেকে হালকা ফুলের সুগন্ধ, চিলেকোঠার বারান্দায় লো পাওয়ারের রঙিন ঝাড়। এই সময় উনি থাকলে মন্দ হতো না, বেশ জমিয়ে গল্প করতে পারতাম। ভাবতে ভাবতে ছাদে পেতে রাখা একটা বেঞ্চিতে বসলাম। চোখ বন্ধ করে নিজের ভাবনাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। পাশ থেকে প্রশ্ন, কি এত ভাবছেন? চোখ খুলে পাশে তাকালাম। উনি শরীরে চাদর মুড়িয়ে আমার থেকে 3-4 হাত দূরে বসে আছেন। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে? ঘুমাবেন না? আসছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি অবশ্যই। সত্যি কি জিন আর মানুষের মধ্যে বিয়ে হয়, সংসার হয়? হ্যাঁ হয়, এমন বহুবার হয়েছে। কিছু ভালোবাসা পূর্ণতা পেয়েছে, কিছু পায়নি। ওনার কথা শুনেই ভিতরটা মোচড় দিয়ে উঠল। অবশ চোখে তার দিকে তাকিয়ে রইলাম। জানি না কিছু বুঝতে পারল কিনা। পা দুটো বেঞ্চের উপর উঠিয়ে উঁচু করে বলল, আমার কোলে মাথা রাখুন তো। আমিও কাঠের পুতুলের মতো তার কথা মতো তার কোলে মাথা রাখলাম। হয়তো আমিও তার সঙ্গ চাচ্ছিলাম। উনি ধীরে ধীরে চুলে বিলি কেটে দিলেন। খুব আরাম লাগছিল। ঘুমহীন চোখগুলো প্রচণ্ড ঘুমে বারবার বন্ধ হয়ে আসছে। চোখে রোদ পড়ায় ঘুম ভেঙে গেল। উঠে দেখি সবে সূর্য উঠছে। আমি সেই বেঞ্চিতে শুয়ে আছি। গায়ের উপর পাতলা চাদর, মাথার নিচে বালিশ। কাল রাতের কথা মনে পড়তে মনটা ফুরফুরে হয়ে গেল। উঠে গিয়ে বালিশ চাদর চিলেকোঠার ঘরে রেখে নিচে নেমে ফ্রেশ হলাম। মনটা আজ ভীষণ ভালো। কি কারণে তা জানা নেই। ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। সারাটা দিন খুব ভালোই কাটলো আমার। বিকেলে বারান্দায় দাঁড়িয়ে তার কথা ভাবছিলাম। এমন সময় 25 থেকে 26 বছর বয়সী সুদর্শন, হালকা ফর্সা, ফর্মাল টাইপ একটা ছেলে এসে আমাকে পেছন থেকে ডাকলো। আমি অবাক হয়ে বললাম, জি বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? সেটা তো জানতে পারবেন। যতটা আশা করেছিলাম আপনি তার থেকে বেশি সুন্দরী এবং স্মার্ট। আচ্ছা, আপনার চেহারাটা এত মায়াবী কেন? চোখ দুটো ভীষণ সুন্দর, একদম টানা টানা। সরি, আপনি এসব কি বলছেন? কে আপনি? বিনা অনুমতিতে কারো রুমে প্রবেশ করা উচিত নয়। আপনার জানা নেই? ছেলেটা সোজা আমার হাত ধরে নিচে নিয়ে এলো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। উনি এত শক্ত করে রেখেছেন যে ছাড়তে পারলাম না।
নিচে ড্রয়িং রুমে ফুপি আর দুজন মহিলা সহ একজন বয়স্ক লোক এবং দুজন প্রাপ্তবয়স্ক ছেলেও ছিলেন। আমাকে এভাবে আনতে দেখে ওনারা অবাক হয়ে তাকিয়ে রইলেন। ছেলেটি বয়স্ক মহিলাটাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমার পাত্রী পছন্দ হয়েছে। তুই কাকে পছন্দ করেছিস? কেন, যাকে তোমরা পছন্দ করে রেখেছ? তোমরা বিয়ে ঠিক করে ফেলো মা। ততক্ষণে সীমা শাড়ি পরে নিচে নেমে এসে আমার পাশে দাঁড়িয়ে ঘটনা বোঝার ট্রাই করলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ভাইয়া, আপনার ভুল হচ্ছে। মানে, বুঝলাম না। ছেলেটির মা সীমাকে দেখিয়ে বললেন, আমরা তোর জন্য সীমাকে পছন্দ করেছিলাম। এই হচ্ছে সীমা, তোর হবু বউ। ছেলেটি এক পলক সীমাকে দেখে নিল। ছেলেটির মা সীমাকে পাশে এনে বসিয়ে বলল, তুমি কোথায় ছিলে মা? আমি দক্ষিণের শেষ রুমে ছিলাম। উনি ভুল করে আগের রুমে ঢুকে পড়েছেন। হ্যাঁ, সেজন্যই তো এই মেয়েটিকে সে তুমি ভেবে ভুল করেছে। আমি চমকে দিব বলে তোমার ছবিও ওকে দেখাইনি। তাহলে ভাবি, বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। ভাইজান তো সামনের মাসে আসছেন, তাই না? ছেলেটি থামিয়ে দিয়ে বলল, মা, একটু অপেক্ষা করো। আমি উনাকে বিয়ে করতে পারবো না। আমার এই মেয়েটিকেই পছন্দ হয়েছে, আর আমি উনাকেই বিয়ে করব। আমি অবাক হয়ে সীমার দিকে তাকালাম। ওর চোখে পানি টলমল করছিল। আমি কিছু বলার আগেই ফুপি বলল, বাবা, ওর তো বিয়ে হয়ে গেছে। তুমি ওকে কি করে বিয়ে করবে? ও আমার ভাইয়ের মেয়ে। ওর স্বামী ওকে বেড়ানোর জন্য কিছুদিন এখানে রেখে গেছে। ছেলেটি আমার দিকে ভালো করে তাকিয়ে বলল, বিবাহিত মেয়ের নাকে নাক ফুল, হাতে চুড়ি কোথায়? আপনি আমাকে বোকা বানাচ্ছেন। এত কিছু বুঝি না। পরশুদিন আমি ওকে বিয়ে করে নিয়ে যাব। এটা বলে সবাই চলে গেল। সীমা সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ফুপি রেগে আমাকে বলল, শান্তি হয়েছে তোর? এটাই তো চেয়েছিলি নিশ্চয়। আপন মানুষ বলে তোকে ঘরে ঠাঁই দিলাম, এত ভালোবাসলাম। তুই তার এমন প্রতিদান দিলি? আমার মেয়ের জীবনটাই শেষ করে দিলি। দুধ কলা দিয়ে কালসা পুষছিলাম আমি, তাই না? ভাবিনি একদিন তুই আমাকেই ছোবল মারবি। শেষে কিনা ভাইয়ের অসম্পূর্ণ প্রতিশোধ তুই নিতে এসেছিস। ছি, এত নিস্তরা। ফুপি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন ভিতরে। সীমার ঘরের দিকে গেলাম আমি। কয়েকবার দরজা ধাক্কালাম, কিন্তু সীমা দরজা খুলল না। হয়তো আমাকেও ভুল বুঝে বসে আছে। এত অলক্ষী কেন আমি? গুটি গুটি পায়ে ছাদে এসে থ মেরে বসে রইলাম। নিঃশব্দে ফুপির কথাগুলো ভাবছি। আমি তো এখানে আসতে চাইনি, ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। এমন সময় টের পেলাম মেহরাব আমার পাশে বসে আছে। উনি নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আমি কিছু না বলে দাঁড়িয়ে চোখের পলকে ওনাকে জড়িয়ে শব্দ করে কাঁদতে থাকলাম। উনি বাধা না দিয়ে চুপচাপ আমার মাথায় হাত বুলাতে লাগলেন। একটু পর কান্না থেমে গেলে উনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেউ কিছু বলেছে আপনাকে? কথাটা শোনা মাত্রই হুঁশ ফিরে এলো। আজ ফুপি আমাকে অনেক কড়া কথা বলেছেন। শুধু আমাকে নয়, আমার ফেরেশতার মতো বাবাকেও তিনি অপবাদ দিয়েছেন। এই অপমান আমি কি করে সহ্য করব? ভেবেই আমার কান্নাগুলো ক্ষোভে পরিণত হলো। এক ধাক্কায় উনাকে সরিয়ে দিলাম। ধাক্কা সামলাতে না পেরে উনি ছাদের মেঝেতে পড়ে গেলেন। হালকা উহ শব্দ করে উঠলেন। আমি রাগী চোখে তাকিয়ে বললাম, সহানুভূতি দেখান আমাকে। আমি চেয়েছি আপনি সহানুভূতি। কি ভেবেছেনটা কি আমাকে? একটু উপকার করে ভালো সেজে আমাকে গলাবেন? এসব আপনার চাল, তাই না? কে বলেছে আপনাকে আমার জীবনে এন্ট্রি নিতে? নিজেদের পরিসীমার মধ্যে থাকুন। আমার জীবনে অশান্তি পাকাতে এসেছেন কেন? আসলে আপনারা মানুষকে দেখতে পারেন না। জানি না কোন জন্মে আপনার কি ক্ষতি করেছি। আপনি কেন আমার পিছুই ছাড়ছেন না? উনি কিছু বলতে চাইলেন বোধ হয়। আমি থামিয়ে দিয়ে বললাম, আপনার মন গলানো কথা বা বিহেভ দেখে আমি মোটেই আগ্রহী নই। আমার জীবনকে আমার মতো বাঁচতে দিন। ভুলেও আমার সাথে আর জড়ানোর চেষ্টা করবেন না। আমি আপনাকে চাচ্ছি না, কথাটা বুঝতে পেরেছেন নাকি নাকি আরও পরিষ্কার করে বলতে হবে? আচ্ছা, আরও সুন্দরভাবে বলছি আপনাকে, আপনি আর কখনোই আমার সামনে আসবেন না। আমি কারো সঙ্গ চাই না। আর যদি কখনো আপনাকে দেখেছি আমার সামনে, আমি নিজেকে নিজে শেষ করতে দুবার ভাববো না। অসহায় হতে পারি, কিন্তু আত্মসম্মানটা অনেক বেশি। আপনি এক্ষুনি এখান থেকে দূর হন। আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। এসব বলে 1 মিনিটের জন্য ছাদে দাঁড়ালাম না। নিচে নেমে এলাম। এসে দেখলাম রুমের দরজা খোলা। সীমা বেরিয়ে গেছে।
রুমে ঢুকে দেখি তার শাড়ি গয়না সব এলোমেলো করে রেখেছে বিছানার উপরে। আলমিরা থেকে ব্যাগটা বের করে আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। যে বাড়িতে আমার বাবাকে অপমান করা হয় সে বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছে নেই। আমি আমার বাবার কাছেই ফিরে যাব, আর কখনো কোথাও পালাবো না। উচিত শিক্ষা হয়েছে আমার। সব এক এক করে গুছিয়ে ব্যাগটা বেডের পাশে রেখে দিলাম। সকাল হলেই বাস ধরে বাসায় চলে যাব। বিছানা থেকে সীমার শাড়ি গয়না সরিয়ে নিয়ে শুয়ে পড়লাম। এত কিছুর পরেও আমার রাগটা কমছে না। রাগের চোটে ঘুমও আসছে না। একবার ইচ্ছে হলো ছাদে গিয়ে দেখে আসতে মেহরাব এখনো আছেন কিনা। পরক্ষণে ভাবলাম, এত আদিক্ষেতা দেখানোর কি দরকার আছে। ওর কথা আমি আর ভাববো না। এসব অপদের থেকে দূরে থাকাই ভালো। কাল ভালোই ভালোই ফিরতে পারলেই বাঁচি। এসব মাথা থেকে একবারের জন্য ঝেড়ে ফেলবো। এমন সময় দেখি সীমা ফোলা ফোলা চোখ নিয়ে আমার পায়ের কাছে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া লাগছে ওকে দেখে। বেচারের কি দোষ? ও তো ছেলেটাকে মনে প্রাণে স্বামী হিসেবেই মেনে নিতে চেয়েছিল। ছেলেটার কমন সেন্সটুকুও নেই। মুখের ওপর বলে দিল ওকে আমার পছন্দ নয়, আমি ওনাকে বিয়ে করতে চাই। তোর মতো ছেলেকে আমি মরে গেলেও বিয়ে করব না। একটা সুন্দর চেহারা আর বড়লোকি ভাব পেয়ে কি আকাশের চাঁদ পেয়ে গেছে নাকি? সে যা বলবে তাই হবে। তুই আমাকে কি করে বিয়ে করিস আমি দেখব। কাল সকালেই আমি এখান থেকে চলে যাচ্ছি। সীমার চোখের পানি হঠাৎ আমার পায়ে গড়িয়ে পড়ল। তক্ষুনি উঠে বসলাম। ও কেঁদে কেঁদে বলল, মুসু, মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আম্মা এসব মন থেকে কিছু বলেনি, বিশ্বাস কর। আর তোরও তো কোনো দোষ ছিল না, সবটাই আমার কপালের লিখন। আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, টেনশন করিস না বোন, আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। কাল সকালেই আমি চলে যাব এখান থেকে। দেখবি ছেলেটা তোকেই বিয়ে করবে। সীমা আমার কথা শুনে আরও বেশি কাঁদতে লাগলো। এতক্ষণে ফুপি এসে রুমে ঢুকলো। চোখের পানি নিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, মা, আমাকে ক্ষমা করে দে। আমি রাগের মাথায় তোকে কি না কি বলে ফেলেছি। উনার এমন আকুতি দেখে আমার মনটা গলে গেল। ফুপির হাত ধরে বললাম, ফুপি, তুমি তো আমার মায়ের মতো। সামান্য ভুল বোঝাবুঝির জন্য মা সন্তানের কাছে ক্ষমা চায় বলো? আমি কাল এখান থেকে চলে যাব। দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কখনোই এখানে ফিরবো না। মা, তুই যদি এভাবে চলে যাস, ছেলেটা সীমাকে কখনোই বিয়ে করবে না। জানিসই তো সীমা ছেলেটাকে কত ভালোবাসে ফেলেছে। এখন বলছে সুইসাইডই করে বসবে। আমি অবাক হয়ে সীমার দিকে তাকালাম। ওর চোখ দেখে বুঝতে পারলাম এটা ওর পক্ষে অসম্ভব কিছুই না। ফুপি, আমি এখানে থাকলে ছেলেটা আমাকেই বিয়ে করতে চাইবে। তখনও তো সীমার বিয়েটা ওর সাথে হবে না। তাই আমি ভেবে চিন্তেই বললাম আমি এখান থেকে চলে যাব। মা, তুই পারবি ওর সাথে সীমার বিয়ে দিতে? আমি কি করে পারবো ফুপি? যদি সত্যিই পেরে থাকি বলো কি করে পারবো। আমি তাই করব। তুই নিজে বিয়ে করেই পারবি সীমার বিয়েটা দিতে। আমি অবাক হয়ে গেলাম ফুপির কথা শুনে। কথা বন্ধ হয়ে গেল আমার। ফুপি আমার শরীর ঝাঁকিয়ে বলল, কি পারবি না? তোর বোনের জন্য এই কাজটা করতে? আজ যদি সীমার জায়গায় শিরিন হতো, তুই কি এভাবে মুখ ফিরিয়ে নিতে পারতি? কিন্তু সেটা কি করে সম্ভব ফুপি? বাবাকে না জানিয়ে বিয়ে করা, আর 1-2 দিনের মধ্যে তুমি পাত্র কোথায় পাবে? আর সবচেয়ে বড় কথা হলো, ছেলেটাই বা আমার এসব শুনে সীমাকে বিয়ে করবে কি করে? ভাই আর পাত্র খোঁজার ব্যাপারটা আমার উপর ছেড়ে দে মা। আর আমাদের গায়ের একটা নিয়ম আছে, ছেলেরা কখনো আসর থেকে খালি হাতে ফিরে যেতে পারে না। যদি যায়, গায়ের মানুষ তাদের এক ঘরে করে দেয়। এখন তুই যদি এখান থেকে চলে যাস, ওরা খবর পেলে আসবেও না। কিন্তু ফুপি, সীমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার নিজের খুব খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। ফুপি আকুতি মিনতি করে বললেন, মা, তুই না করিস না। তুই যদি না করিস আমার মেয়েটা মরে যাবে। তুই কি চাস বল তোর বোন চোখের সামনে মরে যাক? শিরিন হলে কি তুই এটা হতে দিতে পারতি? শিরিনের কথা শুনে মনের অজান্তে আমার চোখের পানি ঝরে পড়ল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ফুপি, আমি রাজি। তুমি যা করতে চাও তার ব্যবস্থা করো। সীমার জন্য আমি এই বিয়েটা করব। ফুপি আমার কপালে চুমে এঁকে বললেন, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। দেখিস তুই খুব সুখী হবি। রাজপুত্রের মতো বর খুঁজে দিব তোকে।
মনে মনে বললাম, পোড়া কপালের আবার সুখ।